তালাকের কাগজ হাতে নিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে নিজের ঘরের বিছানার একপাশের ঠায় দাঁড়িয়ে আছে মৌসুন্দা। তার স্বামী রাজিন তাকে তালাক দিয়েছে। এই কাগজে থাকা স্বাক্ষরটা সেটাই বোঝাচ্ছে। 6 মাসের বিবাহিত জীবন তাদের, কিন্তু তাদের মধ্যে স্বাভাবিক দাম্পত্য জীবনের মধ্যে কোনো ব্যাপার ছিল না, শুধু কিছুটা লোক দেখানো বোঝাপড়া ছিল। মৌসুন্দা এই বিয়েটাকে মেনে নিলেও রাজিন কখনো মেনে নেয়নি। সেই ইচ্ছে সিটে ফোটাও ছিল না তার আচরণের মধ্যে। তার অবশ্য যথাযথ কারণ ছিল। বিয়েটা সে স্বেচ্ছায় করেনি, বাবা মার কথায় বাধ্য হয়ে করেছে। রাজিনের মায়ের অনেক কাছের বান্ধবীর মেয়ে মৌসুন্দা। তিনি বান্ধবীর কাছে তার মেয়েকে পুত্রবধূ হিসেবে চেয়েছিলেন। মায়ের কথা ফেলতে পারেনি মৌ, তাই বিনা আপত্তিতে রাজি হয়েছিল। কিন্তু কে জানতো এই বিয়ে তাকে না দিবে স্বামী সংসারের সুখ, আর না দিবে স্ত্রীর যথাযথ অধিকার। রাজিন বিয়ের পর প্রথম রাতেই বলেছিল তার পক্ষে এই বিয়ে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ সে একজনকে ভালোবাসে। এক জীবনে সেই ভালোবাসার অংশীদার আর কাউকে করতে চায় না। মৌ জিজ্ঞেস করেছিল রাজিনকে, তাহলে তাকে বিয়ে করে নি কেন? রাজিন ভাঙ্গা গলায় উত্তর করেছিল যে দুনিয়াতেই নেই তাকে কিভাবে নিজের করে পেত সে। মৌসুন্দা স্থবির হয়ে গেল যেন। তার স্বামীর প্রাক্তন দুনিয়াতে নাই, অথচ তার প্রতি কি মায়া, কি অদ্ভুত টান। মৌ জানতে চাইলো আরো কিছু। রাজিন বলল, কলেজ লাইফ থেকে সে একজনকে ভালোবেসে এসেছে, মন থেকে চেয়ে এসেছে। 7 বছরের সম্পর্ক ছিল তাদের। 2 পরিবার জানতো তাদের সম্পর্কের কথা। বিয়ের তোড়জোড়ে চলছিল, কিন্তু নিয়তির চাওয়া হয়তো অন্য কিছু ছিল। একদিন হঠাৎ করে সে ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে আর ফিরল না। মৌ বলল, কি নাম ছিল আফুর? রাজিন ভেজা গলায় বললেন, নীলিমা ছিল ওর নাম। বাবা মার একমাত্র মেয়ে, খুব আদরে ছিল, সেই সাথে জেদ ছিল খুব। যা বলতো তাই করতো। দেখা করতে একটু দেরি হইলে মুখ ফুলিয়ে থাকতো, কিন্তু চকলেট আর ফুল ফেলে রাগ গলে যেত মহারানীর। ফোন না ধরলে কল করতেই থাকতো, কিন্তু আজ 1 বছর তার আর কোনো কল টেক্সট আমার কাছে আসে না। জানি এসো আসবে না, তবুও মন মানে না। মনে হয় এই বুঝি এসে বলল, তুমি তো আমাকে আর ভালোবাসো না, অন্য কাউকে পাইছো বুঝি। কত স্মৃতি, কত কথা, কত মায়া, সব নিয়ে চলে গেছে সে, শুধু আমাকে একা করে রেখে গেছে। স্বামীর মুখে তার প্রাক্তনের কথা শুনে যে কারো রাগ হয়ে তুলনামূলক তুলকালাম বাঁধানোর কথা এতক্ষণে, কিন্তু মৌ চেয়েই আছে তার সামনে থাকা এক প্রেমিক পুরুষের দিকে। এরপর কেটে গেছে 6 মাস। মৌসুন্দা নিজের জায়গা থেকে অনেক চেষ্টা করেছে স্বামীর মন পাওয়ার। বুঝতে চেয়েছে তার মন, রপ্ত করতে চেয়েছে তার অভ্যাস, ভালো মন্দ সবকিছু, কিন্তু অদৃশ্য দেয়ালে তুলে দিয়েছিল রাজিন। কোনো কিছুতেই মৌ তার স্বামীর মনের নাগাল পায়নি। ভেবেছিল বিয়ে যখন হয়েছে, ঘরে বউ থাকলে পুরুষ মানুষ একদিন বউয়ের কাছে আসবেই, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে রাজিন আজ অবধি নিজের স্ত্রীর হাতটাও স্পর্শ করেনি। শুনতে অবাক লাগলেও সত্যি এটাই। এইভাবেই বিবাহিত জীবনে 6 মাস হয়ে গেল, আর আজকে এই দিন আসলো যখন রাজিন সব কিছু ছিন্ন করে রেখে গেল। ময়ের মা হঠাৎ অসুস্থ হয়ে 7 দিনের জন্য বাপের বাড়ি গিয়েছিল সে। রাজিনী তাকে ও বাড়ি পৌঁছে দিয়েছিল, কিন্তু 7 দিনে তার সাথে কথা হয়েছে মাত্র 3 বার। কল্পনাতেই ছিল না রাজিনী এসব ভাবছে। হঠাৎ করে ময়ের ফোনে মেসেজ টোন বেজে উঠলো। কিছুটা কেঁপে উঠলো সে। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে দেখতে পেল রাজিনী একটা টেক্সট করেছে। সেখানে লিখেছে, মৌসুন্দা, আমি জানি না আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন কিনা, তবুও আমি ক্ষমা চাইছি আপনার জীবনের 6 মাস নষ্ট করার জন্য। অনেক চেষ্টা করার পরেও নিজের মনের সাথে টানাপোড়েনে জিততে পারিনি আমি। যে বেছে নিই, যার অস্তিত্বই দুনিয়াতে নেই, তার জন্য এত কিসের মায়া আমি জানি না। আমি আর পারছি না নিজের সাথে মানিয়ে চলতে, আর না পারছি এই বিয়েকে মেনে নিতে। আমার জন্য আপনার সুন্দর জীবন থমকে থাকবে, এইটা আমি আর চাইছি না। আমার বিবেক আমাকে খুব পড়ায়, তাই এই বিয়ের কাগজে কলমে ইতি টানা জরুরি ছিল। ভালো থাকবেন আপনি। সৃষ্টিকর্তা আপনাকে আপনার যোগ্য কাউকে এনে দিক জীবনে। আমাকে খুঁজে বা কল করে লাভ নেই। আমি দেশের বাহিরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তা না হয় কিছুদিন অজানা থাকুক। রাজিন। মেসেজটা পড়ে পুরো শরীর যেন অসাড় হয়ে আসলো মৌসুন্দার। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। চোখের সামনে কেমন যেন অন্ধকার লাগতে শুরু করলো। সে কি জ্ঞান হারাচ্ছে? হয়তো।
তার গলা শুকিয়ে যাচ্ছে। কথা বলতে চাইছে, চিৎকার করতে চাইছে, কিন্তু পারছে না। তবে কি? তোর ছেলে যখন তার প্রাক্তন প্রেমিকার মায়াই ছাড়তে পারবে না, তাহলে নিজের ছেলের জন্য আমার মেয়েকে বউ করতে চেয়েছিলি কেন? সেই মেয়েটা আজ দুনিয়াতে নেই, কিন্তু আমার মেয়ে তো জীবিত। হেসে খেলে বেড়ানো প্রাণ চঞ্চল মেয়ে ছিল আমার। কোন দোষের শাস্তি হিসেবে আমার মেয়ের জীবন নষ্ট করলো তোর ছেলে? আমি তোর কাছে জবাব চাই। একদমে কথাগুলো শেষ করলো রুনা সরকার, যিনি মৌসন্দার মা। গত 7 দিন জ্বরে ভোগার পর কিছুটা সুস্থ হয়েছে তিনি, তবুও শরীর দুর্বল। তার এই তীক্ষ্ণ প্রশ্নের বাণে বিদ্যা, হতাশা আর লজ্জায় মাথা নিচে করে পাশে দাঁড়িয়ে আছে শর্মিলা। শর্মিলা একটা লম্বা শ্বাস পেলে পুরো বান্ধবীর দিকে নিষ্পাপ মলিন দৃষ্টিতে তাকালো, বলল, বিশ্বাস করো না, আমি কল্পনাতেও ভাবিনি রাজিন এসবে সব কিছু ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। আমি তো আমার সন্তানের ভালো চেয়েছিলাম, কারো মায়া আঁকড়ে ধরে যাতে নিজের জীবনটা বিষাদে না কাটায়, তাই তোর মেয়েকে নিজের বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম। আমার ছেলেটা বড্ড বেশি ভালোবাসত নীলিমাকে, তাই তার এইভাবে চলে যাওয়া কিছুতেই সে মেনে নিতে পারেনি। ভেবেছিলাম যতই হোক পুরুষ মানুষ সময়ের সাথে সাথে সব ভুলে মানিয়ে নিবে, কিন্তু সে যে কিছুতেই সেটা বের হতে পারেনি। আমি বুঝিনি রে, বিশ্বাস কর, আমি বুঝিনি। আমাদের মৌ শুধু আমার ছেলের বউ না, আমি ওকে আমার মেয়ের মতোই দেখি। কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। আমার ছেলেটাও দেখ কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না। বলতে বলতে শর্মিলা ফুফিয়ে কেঁদে উঠল। রুনা বেগম বান্ধবীর এই অপারগতা প্রতি উত্তর বা কিভাবে দেওয়া উচিত সেটাও ঠাউর করতে পারছে না। সেও তো আরেক মা, পরিস্থিতির পড়া নিরুপায় না মা। তাদের কথার মধ্যে হসপিটালের ইমার্জেন্সি কেবিন থেকে ডিউটিরত ডাক্তার বেরিয়ে আসলেন। মৌসন্দাকে হসপিটালে নেওয়া হয়েছে। মোর বাড়ি ফেরার পর অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে মোকে ডাক্তার তাদের ঘরে যায় শর্মিলা। দেখে গিয়ে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, হাতে তার ফোন সহ। তার পাশে ছড়িয়ে আছে তালাকের কাগজ। হতবিহ্বল হয়ে যান তিনি। অনেক ডাকাডাকি আর চোখে মুখে পানি দেওয়ার পরেও যখন মোর জ্ঞান ফিরছিল না, তখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকেন তিনি। তারপর তাকে এখানে আনা হয়। ডাক্তারের ডাকে সম্বিত ফিরল তাদের। ডাক্তার বলল, মেয়ের বাড়ির লোক কি আপনারা? সম্পর্কে কি হন তার? আপনারা দুজন নারীই বলে ফেলল তারা একজন মা এবং অন্যজন শাশুড়ি মা হয়। ডাক্তারের আরেক দফা প্রশ্ন, হয় উনি বিবাহিত? ওনার স্বামী কোথায়? নিজের স্ত্রীর শরীরের অবস্থা ওনারা জানা প্রয়োজন। ডাক্তারের এই প্রশ্নে শর্মিলা কি বলবে বুঝতে পারছে না। তাই মেয়ের মা বলল, স্বামী হঠাৎ একটা কাজে আটকে গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো তাই আসাটা সময় সাপেক্ষ। এখন আপনি আমাদের বলুন, আমাদের মেয়ে মৌ কেমন আছে? ডাক্তার বলল, উনি দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। গত কয়েকদিন বোধহয় ঠিকমতো নিজের খেয়ালও রাখেনি, খাওয়া দাওয়ার অনিয়ম করেছেন। তার চেয়ে বড় কথা, ওনার হার্ট দুর্বল, সেটা অনেক দিন থেকেই, যেটা উনি বুঝতে পারেননি। মাইনর হার্ট অ্যাটাক হয়েছে ওনার। তবে বিষয়টা ভালো যে দ্রুত হসপিটালে নিয়ে এসেছেন আপনারা, তাই বড় কোনো কিছু অঘটন হয়নি। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আগামী 24 ঘন্টা উনি আমাদের পর্যবেক্ষণে থাকবেন। তারপর আরও কিছু টেস্ট আছে, যেটা করার পর আমরা বাকিটা আরও ভালোভাবে বুঝতে পারব। রুনা সরকার এবং শর্মিলা আহমেদ অবাক হয়ে শুধু ডাক্তারের কথা শুনে গেল। এই কোন পরীক্ষা চলছে তাদের জীবনে? শর্মিলা হসপিটালের বাইরে এসে রাজিনকে বারবার কল দিলে তার ফোন বন্ধ দেখায়। কোনো খোঁজ পাচ্ছেন না ছেলের উনি। সে কোথায় আছে, কি করছে, কি চায়, কি ভাবছে, কিছুই তার মাথায় ঢুকছে না। ঠিক এই মুহূর্তে তার কি করা উচিত, দিশেহারা হয়ে পড়েন তিনি। এই সময় তার ফোনে রাজিনের বাবা শিহাব রহমানের ফোন আসে। দ্রুত ফোনটা রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই ফুফিয়ে কেঁদে ফেললেন। অনেক কষ্টে বলতে পারলেন, মা হার্ট অ্যাটাক করেছে আর রাজিন মৌকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছে, তারও কোনো খোঁজ নেই। শিহাব রহমান সব শুনে বললেন, রাজিন আজ সকাল 11টার ফ্লাইটে দেশ ছেড়ে জার্মানি চলে গেছে। সেখানে তার মাস্টার্সের অফার লেটার পেয়েছিল সে 3 মাস আগে। ভিসা প্রসেসিংয়ের জন্য সময় লাগছিল, সেটা মিটে যাওয়ায় আজকে ফ্লাইট ছিল তার। শর্মিলা জাজালো স্বরে প্রশ্ন করে, তুমি জানতে সব? এত বড় কথা তুমি আমাকে বললে না কেন?
ছেলে এত কিছু ভাবছে, মা হয়ে জানার অধিকার নাই আমার? তোমরা ভাবা ছেলে পেয়েছোটা কি আমাদের মেয়ে মানুষকে? নিজের স্ত্রীর এমন নির্মম অভিযোগ শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্ত হও রাজিনের মা। আমিও জানতাম না। ফ্লাইট টেক অফ করার ঠিক কিছুক্ষণ আগে রাজিন আমাকে সব জানিয়েছে। আমি জানলে কি তুমি জানতে না? এতটুকু ভরসা করতে পারছো না নিজের স্বামীকে? শর্মিলা আর কিছুই বলতে পারল না, শুধু কাঁদছে। আমার সংসার, সন্তান সব খড়কুটোর মতো বেসে গেল। আমাদের ছেলে। শিহাব রহমান স্ত্রীকে বললেন, তুমি হসপিটালে থাকো, আমি এখনই আসছি। জরুরি বিভাগের কেবিনের বাইরে সারি করে রাখা চেয়ারে বসে আছে রুনা। ভাবছে এত আদরের মেয়ের সঙ্গে কি থেকে কি হয়ে গেল। কত কষ্ট করে একা হাতে মেয়েকে মানুষ করেছেন তিনি। মেয়ের বয়স যখন 5, তখন হঠাৎ করে একদিন অফিস থেকে ফিরে মেয়ের বাবা বুকের ব্যথায় ছটফট করছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই মানুষটা সব কিছু ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেল। এত বড় দুনিয়াতে একলা রেখে গেল বউ আর বাচ্চাকে। শুধু মেয়ের কথা ভেবে সবার অমত থাকা সত্ত্বেও তিনি আর নতুন করে নিজের জীবন নিয়ে ভাবেননি। নিজের চাকরির উপর ভরসা করে মেয়েকে নিয়ে একাই জীবন যুদ্ধ করে গেছেন তিনি। আজকে এই মেয়ের জীবনেও এত বড় ঝড় দেখে তিনি নিজেকে আর স্থির রাখতে পারছেন না। কাকে দোষ দিবেন? নিয়তি যদি সাথে না থাকে। খুব কান্না পাচ্ছে তার। মনে মনে বলল, ময়ূর বাবা, এত তাড়া ছিল চলে যাওয়ার তোমার? আমাদের মেয়েটা ভালো নেই, ঠিক নেই, তুমি আসো প্লিজ। নীরব হাহাকার জন্য তাকে আচ্ছন্ন করে ফেলল। রাজিনের প্লেন টেক অফ করে গেছে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল। সে এখন মুখ দেখাশা। হঠাৎ করে জীবনটাকে যেন তার নিকষ কালো অন্ধকারে পড়ে গেল। জীবনের জন্য প্রয়োজন সব অসহ্য লাগতে শুরু করলো তার। সে সব কিছু থেকে দূরে চলে যেতে চাইছিল, তাই তো কাউকে জানতে দেয়নি তার পরিকল্পনার কথা। জানলে তাকে কেউ যেতে দিত না। কিন্তু সে এই শহরে থাকতেও পারছিল না। দম বন্ধ হয়ে আসতো। নীলিমার কথা মনে হতেই সব কিছু যেন আর্তনাদে পরিণত হয়ে যেত। তো চাইনি কাউকে। মেয়েটাকে ভালো করে খেয়াল দূরের কথা, ঠিকমতো দেখাও হয়নি কখনো। অনেক চেষ্টা করেছে স্বামীর মন পাওয়ার, কিন্তু স্বামী যদি নিজে না চায় তাহলে সেই বেচারি বা আর কি করবে? শুধু একজন মানুষকে মিথ্যে লোক দেখানো সম্পর্কের মধ্যে রাখতে পারে না সে। তা একেবারে মুক্তি দিয়ে এসেছে। ভালো থাকুক সে, তার ভালো থাকার সর্বোচ্চ অধিকার আছে। নীলিমা, আমি তো আমাকে ভালোবেসে শূন্যতাকে মেনে নিয়েছি। অবসাদ আর হাহাকারকে নিজের সংসার বানিয়ে ফেলেছে। তুমি এত কেন মায়ায় জড়াও আমাকে? তুমি তো নেই, কোথাও নেই। এত ডাকি, এত চাই, তুমি তো পেরো না। এত কেন পড়াও, এত কেন কাঁদালে যে তুমি আমাকে ছেড়েই যাবে? তোমার সমাধিতে একটা বেলি ফুলের গাছ লাগিয়ে এসেছি, জানি না যত্ন পাবে কিনা, ফুল টববে কিনা। তুমি না হয় আমার হয়ে যত্ন নিয়ে, তুমি তো বেশি বেলি ফুল পছন্দ করতে। রাজিন, শোন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনই একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে। দৌড়াতে এই কথাগুলো বলতে তার দিকেই আসছে তার বন্ধু শফি। কলেজে এসে প্রথম ফ্রেন্ড হিসেবে সাফিকেই পেয়েছে। তারা দুজনেই নাম লিখিয়েছে বিএনসিসি ক্যাডেটের তালিকায়। রাজিনের ইচ্ছা না থাকলেও সাফির খুব ইচ্ছে ডিফেন্সে যাওয়ার। তবে বন্ধুর সাথে সেও বিএনসিসি ক্যাডেট। এখন এখানে যোগ হওয়ার পর আসলেই অনেক কিছু শেখার আছে সবার। আজকে নিজের জীবনে একটা শৃঙ্খল তৈরি হওয়ার শিক্ষা পাওয়া যায়। সাফি রাজিনের দিকে এগিয়ে আসতে বলল, দোস্ত, মেয়েদের ভলিবল খেলা চলতেছিল। সেখানে খেলতে গিয়ে একটা মেয়ের কাঁধে হঠাৎ করে বল লেগে গেছে। মেয়েটা ব্যথা পেয়েছে খুব। তাকে আপাতত কলেজের মেডিকেল সেন্টারে নিতে হবে। আমি হুইল চেয়ার নিয়ে আসতেছি, তুই দ্রুত প্লেগ্রাউন্ডে চলে যা। সামনে কলেজের স্পোর্টস ডে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলছে। আজকে ছিল মেয়েদের ইন্টার হাউস ভলিবল টুর্নামেন্ট। খেলাধুলার ছোট বড় ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। রাজেন দ্রুত গ্রাউন্ডে পৌঁছালো। গিয়ে দেখলো একটা মেয়েকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। সাদা স্পোর্টস হলুদি শার্ট, নেভি ব্লু ট্রাউজার পরিহিত, চুলের লম্বা 2 বেনি করা একটা মেয়ে চোখ মুখ খিচে কাঁধে হাত দিয়ে রেখেছে। রাজেনকে দেখতে মেয়েরা হইচই শুরু করে দিল। সুদর্শন ছেলে হিসেবে রাজেনের উপর অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে। অবশ্য রাজন বুঝো এগুলো পাত্তা দেয় না। তার কাছে জীবনে এগুলো সময় অপচয় লাগে।
একটা মেয়ে বললো, ভাইয়া আমাদের বান্ধবী নীলিমা কাঁধে বল লেগে খুব ব্যথা পেয়েছে, ওরে মেডিকেল সেন্টারে নিতে হবে। মেয়েদের বিন ঠেলে রাজেন নীলিমার কাছে গেল, গিয়ে দেখলো মেয়েটা ব্যথায় চোখ বন্ধ করে আছে, কেঁদেছে জন্য চোখ মুখ ফোলা। রাজেন একটু জোরে ডাক দেয় নীলিমা বলে। নীলিমা চোখ খুলে রাজেন বলে, হ্যাঁ ঠিক কোথায় লেগেছে, খুব কি বেশি ব্যথা করছে? নীলিমা এক ধ্যানে শুধু চেয়েই আছে রাজেনের দিকে। কি আশ্চর্য, ব্যথা কম লাগছে কেন এখন? পছন্দের মানুষ সামনে আছে তাই? দিন রাত ঝাড়ি নিয়ে চিন্তা করে সে নিজে তার কাছে এসেছে তার এই দুঃসময়ে। এই ছেলেকে কলেজের প্রথম দিন থেকেই তার খুব ভালো লাগে, প্রথম দেখাতেই ভালো লাগা ঝাড়ে বলে। টিনএজের আবেগে রাজিন আবার ডাকলো নীলিমাকে। নীলিমা, কি ভাবছেন? শুনতে পাচ্ছেন? ব্যথা কি বেশি করে? নীলিমার ঘোর কাটে, সে মলিন মুখে বলে, হ্যাঁ একদম বাম কাঁধে এসে বলটা লাগছে, তার কেমন তীক্ষ্ণ যন্ত্রণা হচ্ছে। এরই মধ্যে সাফি ফার্স্ট এড বক্স আর হুইল চেয়ার নিয়ে আসে। সাফি রাজিনকে বলে, দোস্ত আইস ব্যাগটা সাবধানে কিছুক্ষণ কাঁধে দিয়ে রাখতে হবে। রাজিন আইস ব্যাগটা নীলিমার কাঁধে রাখে, সে যেন বরফের মতো জমে গেল। ফাংশুটে ব্যথা কাতুর মুখে জমা হলে একরাশ লজ্জার আড়ষ্টতা। এটাকে কি শুধু ভালো লাগা বলে? এটা কেমন অনুভূতি? মিনিট 5 পর ধীরে ধীরে রাজিন খুব সাবধানে নীলিমাকে হুইল চেয়ারে বসায়। ব্যথা আসতেই তীব্র ফ্র্যাকচার বা বোন ডিসলোকেট হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্যারদের কানে পৌঁছে গেছে এই খবর। প্রিন্সিপাল স্যার নিজে আসলেন নীলিমাকে দেখতে, সাথে সাথে কলেজ অ্যাম্বুলেন্স রেডি হয়ে গেল। ক্যান্টনমেন্ট কলেজগুলোর এই এক সুবিধা, সব কিছুই রেডি থাকে। আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে CMS-এর দ্রুত মিনিট 5 থেকে 7 দ্রুত হসপিটালে নেওয়া হলো যাতে ইনজুরি বেশি না হয়। প্রিন্সিপাল রাজিনকে যেতে বললেন সাথে। তারা দুজন স্যার ম্যাডাম গেল। নীলিমার বাবা মাকে জানানো হয়েছে, তারাও আসতেছে। জরুরি বিভাগে নিতে ডাক্তাররা জানালো দ্রুত এক্স-রে করতে হবে, ব্যথা নিয়ে বসে থাকা যাবে না, আর কি হয়েছে না জেনে ট্রিটমেন্ট শুরু করা উচিত। এক্স-রে করানো হলো। 30 মিনিট পর রিপোর্ট আসলো। ডাক্তার ঠিক যা সন্দেহ করেছিল তাই হলো, সাধারণ বিগ ফ্র্যাকচার হয়েছে, তবে ভাগ্য ভালো যে বেশি গুরুতর না, অল্পের উপর দিয়ে গেছেন। তবুও 1 মাস পুরো রেস্টে থাকতে হবে। ডাক্তার হসপিটালে ভর্তি হওয়ার নির্দেশনা দিল। 3 দিন তাদের পর্যবেক্ষণে থাকতে হবে। রাজিন এতক্ষণ ধরে সাথেই ছিল। ডাক্তারের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল তার। একটু অসাবধানতার জন্য কতখানি ব্যথা পেল মেয়েটা। আসলে যা হওয়ার তা তো হবে। নীলিমাকে ভর্তি করানো হলো। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, বেশি নড়াচড়া যাতে না হয় তাতে স্লিপ পরিয়ে দিয়ে গেছে। কড়া ডোজের ওষুধের জন্য ঘুমিয়ে গেছে। রাজিন নীলিমাকে ঘুমন্ত অবস্থায় কেবিনে গিয়ে একবার দেখে আবার বের হয়ে আসলো। নীলিমার বাবা মা মেয়ে চিন্তা অস্থির হয়ে গেছে। রাজিন তাদের কাছে গিয়ে বলল, আঙ্কেল আন্টি চিন্তা করবেন না, আপনাদের মেয়ে খুব শক্ত মনে। এতখানি ব্যথা পাওয়ার পরেও সে একদম শান্ত ছিল, ও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। নীলিমার মা বলল, তোমার নাম কি বাবা? এতক্ষণ তুমি যেভাবে সাহায্য করলে তোমাকে অনেক ধন্যবাদ। আন্টি আমার নাম রাজিন। ধন্যবাদ দেওয়ার কিছু নাই আন্টি, এইভাবে লজ্জা দিবেন না। সহপাঠী বন্ধুরাই একে অপরের বিপদে অসুখে বিসুখে প্রয়োজনে কাজে লাগে। নীলিমার মা বলল, ও তুমি তাহলে সেই রাজিন? রাজিন বলল, জি আন্টি, বুঝতে পারলাম না। নীলিমার মা বলল, আমার মেয়ে তোমার কথা সবসময় বলে, তুমি হাউস ক্যাপ্টেন, BNCC ক্যাডেট, আবার পড়ালেখাতেও ভালো। আমার মেয়ে তো সারাক্ষণ খালি তোমারই গল্প করে, বলে মামুনি এই ছেলেকে আমার খুব ভালো লাগে, অনেক ভদ্র আর শান্ত ছেলে, তোমাকে একদিন পরিচয় করাই দেব। রাজিন অবাক হলো একটু। না না, অনেক বেশি হয়েছে। কলেজের এত মেয়ে তার ফিসের লাইন দিয়ে পড়ে থাকে, তার ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ দেয়, কখনো নীলিমাকে দেখেনি এর মধ্যে। মনে মনে বলে, নীলিমার এই দিগর রহস্য ভেদ করাই এখন তার মিশন। হসপিটাল থেকে বের হয়ে আসার সময় নীলিমার আম্মুর ফোন নাম্বার নেয় সে, আর নিজেরটাও দিয়ে আসে, আর বলে যে কোনো প্রয়োজন হলে যেন তাকে কোনো দ্বিধা ছাড়া ফোন করে। বাড়ি ফিরতে রাজিনের আজকে অনেক সময় লেগে গেছে। হসপিটাল থেকে আবার কলেজ এসেছিল সে। স্পোর্টস ডে উপলক্ষে কি কি করতে হবে, কোথায় কার ডিউটি ঠিক হয়েছে সেটাও ভাগ করে দেওয়া হয়েছে। আরও কিছু কাজ ছিল যেগুলো শেষ করে আসতে আসতে অনেকটা সময় লেগে গেছে। অন্যদিনের চেয়ে আজকে বেশি ক্লান্ত, মনটাও কেমন অস্থির হয়ে আছে। কেন? মন থেকে উত্তর আসলো নীলিমার জন্য। নীলিমার মুখটা বেশি উঠল চোখের সামনে।
হসপিটাল থেকে আসার পর আর খোঁজ নেওয়া হয়নি। একটা ফোন করা দরকার। ইউনিফর্মের পকেটে রাখা সিরকুট বের করলো সে। কলেজে ফোন নিয়ে যাওয়া কড়া বারণ স্টুডেন্টদের। বাড়িতে বাহিরে সবাই ফোন ব্যবহার করে, শুধু কলেজ টাইম ছাড়া। যেইভাবে সেই সিরকুট থেকে নাম্বারটা ফোনে ডায়াল করলো, তারপর কল দিল। কল ঢুকতে 10 সেকেন্ড পর রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? নীলিমার মা ফোনটা ধরেছে। ওয়ালাইকুম আসসালাম আন্টি, আমি রাজিন বলছিলাম। ও হ্যাঁ বাবা, বলো, বাড়ি ফিরেছ? রাজিন উত্তর করলো, জি আন্টি, ফিরেছে। আপনারা ভালো আছেন? নীলিমার কি অবস্থা এখন? ব্যথা কমেছে? নীলিমার মা বলল, এত দ্রুত কি ব্যথা কমবে বাবা? বেশ ভালোই ব্যথা পেয়েছে, হাড় সরে যায়নি, এটাই অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। একটু আগে ডাক্তার এসে দেখে গেল আবার। এখন একটু খাওয়াই, ওষুধ খাইয়ে দিয়েছে নার্স এসে, হাই ডোজের ইঞ্জেকশন দিল, এজন্য ঘুমিয়ে গেছে। তুমি খাওয়া দাওয়া করেছো? জি আন্টি, আমি একটু আগে বাসায় এসেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম মাত্র, তারপর আপনাকে ফোন দিয়েছি। ও আচ্ছা, কিছু বলা ছিল নীলিমারকে? বাবা বলো, সকালে ঘুম থেকে উঠলে বলে দিব। রাজিন বলল, না আন্টি, কিছু বলার নাই, এমনিতেও কেমন আছে জানতে চাচ্ছিলাম। আচ্ছা আন্টি, আপনি বিশ্রাম নেন, পরে আবার ফোন করব। নীলিমার মা বলল, ঠিক আছে বাবা, ভালো থাকো। কল রাখলো রাজিন। কি মনে করে ফেসবুকে ঢুকলো সে। কলেজের তাদের ব্যাচের স্টুডেন্ট গ্রুপে নীলিমা নাম সার্চ করতে আইডি চলে আসলো। পুরো নাম নীলিমা হাসান। প্রোফাইলে নীল শাড়ি পরে একটা ছবি দেওয়া আছে। কাভার ফটোতে হুমায়ুন আহমেদের আমার কাছে জল হাতে নিয়ে চেয়ারে বসা ছবি, সেটাও শাড়ি পরে, আর হাতে বেলি ফুলের গাছরা। রাজিন বুঝলো মেয়ে শাড়ি আর বই পড়তে খুব ভালোবাসে। আর একটু আইডিতে ঘুরে দেখলো বাবা মার সাথে গত ডিসেম্বরে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। সমুদ্রের ধারে তোলা অনেক ছবি তাদের। একটা ছবিতে রাজিনের চোখ আটকে যায়। মনে মনে বলে, তুমি কি পুরোটাই মায়া নাকি আমার মতিভ্রম? ঘুমের মধ্যে হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি খায় রাজিন। এতক্ষণ ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল সে, প্রায় সেই পুরনো কথা মনে করে স্বপ্ন দেখা। বাইরে প্লেনের জানালা দিয়ে দেখে রাত হয়ে গেছে, রাতের আকাশ। নিজেকে বলে, তুমি আমার মায়া, মোহ, আবার মতিভ্রম, সবই ছিলে, শুধু এই জন্মে আমারই না হওয়ার জন্য। একটা বাচ্চা নিতে পারলি না মা? মায়ের কথা শুনে চমকে ওঠে মৌসুন্দা। দুর্বল শরীর আর স্থির মলিন মুখে মায়ের দিকে চেয়ে থাকে সে। কি জবাব দিবে সে? কী বা জবাব দেওয়ার আছে তার? যে স্বামী বিয়ের প্রথম রাতেই বলে দিয়েছিল তার পক্ষে এই বিয়েটা মেনে নেওয়া সম্ভব না, তার কাছে বাচ্চা কিভাবে চাইবে? তার স্বামী তো তাকে ছোঁয়া তো দূরের কথা, তার দিকে ভালো করে কখনো অবধি তাকায়নি। রাতের পর রাত বাড়ি ফিরেনি। গত 6 মাসে রাতে বাড়িতে কতবার খেয়েছে তা হাতে গুনে বলা যাবে। প্রায় তো ফিরতো অনেক রাতে, ফিরে গেস্ট রুমে গিয়ে থাকতো। তাকে কোনো লজ্জাই বলবে বাচ্চার কথা? সেও তো ভেবেছিল পুরুষ মানুষের নারী ছোঁয়ার পেছনে সব অতি দুঃখ কষ্ট ভুলে যায়, কিন্তু তার স্বামী তো তেমন ছিল না। স্বামী হওয়ার আগে সে ছিল এক প্রেমিক পুরুষ। আর কোথাও যেন সে শুনেছে পুরুষ মানুষ যদি সত্যি কাউকে ভালোবাসে তাহলে সেটা নাকি ইতিহাস তৈরি করে। এমনটাই হলো। রাজিন ইতিহাসে তৈরি করে রেখে গেল তার জীবন। স্ত্রী হিসেবে সে কি ব্যর্থতা হবে? তাই তো, নাইলে বিয়ে 6 মাসেও সে স্বামীকে তার অতীত থেকে বের করতে পারেনি স্ত্রীর অধিকার নিতে। কি ভাবছিস মা? এত রুনা সরকারের কথাই গোড় কাটে তার। বলে, তোমার জামাই কখনো আমাকে ভালোবাসতে পারেনি মা। তাকে কোন মুখে বলি দুনিয়াতে আরেকটা নতুন প্রাণ নিয়ে আসতে? আর সে তো কি? থেমে গেলি কেন? কথা শেষ কর মো হতাশ গলায় বলল। রাজিন আজ পর্যন্ত কখনো আমাকে ছুঁয়েও দেখেনি। মেয়ের কথা শুনে রুনা সরকার বিস্ফোরক দৃষ্টিতে তাকায় তার দিকে। এও কি সম্ভব? কেবনি শুধু তারাই দুজন মা মেয়ে। রাজিনের মা বাবা বাহিরে গেছে খাবারের ব্যবস্থা করে। ঘন্টা 2 হলো ময়ূর ঘুম কেটে গেছে। ডাক্তার এসে দেখে গেছে, বলেছে সে এখন আশঙ্কা মুক্ত, কিন্তু তাকে কোনোভাবেই এমন কোনো কথা বলা যাবে না যাতে সে উত্তেজিত হয়ে পড়ে। তাই কেউ আর মেয়েকে অনেকক্ষণ কিছু বলেনি। রাজিনের বাবা মা বেরিয়ে গেল। ধীর কণ্ঠে মেয়েকে প্রশ্ন করেছেন তিনি। এরই মধ্যে রাজিনের বাবা মা আসলো খাবার নিয়ে। মৌ খাবে না।
মৌ কিছুতেই ভেবে কুল পাচ্ছে না, এই মানুষগুলোর সাথে আর থাকা হবে না। এখন তারা প্রাক্তন শ্বশুর শাশুড়ি। কেমন যেন বুকের মধ্যে মুসর দিয়ে উঠল তার। যতই হোক রাজিন তার স্বামী ছিল, সম্পর্ক হয়তো গভীর হয়নি, তবে অনুভূতি জন্ম নিয়েছিল। আর সবই অতীত। মা রাজিন কোথায় গেছেন, জানতে পেরেছেন কিছু? মৌ জিজ্ঞেস চুপ। রাজিনের বাবা মা উপস্থিত হয়ে গেলেন। কি বলবেন মেয়েটাকে? একদিকে ছেলে সব ছেড়ে ছুড়ে চলে গেছে, অন্যদিকে মেয়েটার এই অবস্থা। নিজের কাছে নিজেকে সবচেয়ে বড় দোষী মনে হচ্ছে শর্মিলার। শিহাব আহমেদ বলল, ডাক্তার তোমাকে অস্থির হতে বারণ করেছে মা, আমরা পরে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি অস্থির হচ্ছি না বাবা, ওনার কি কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো? শর্মিলা বলল, রাজেন বাংলাদেশে নেই, জার্মানি চলে গেছে সব ছেড়ে। সেখানে মাস্টার্স করার স্কলারশিপ পেয়েছে সে। আমাদের কিছু জানতে দেয়নি। প্লেন টেক অফের আগে শুধু ওর বাবাকে বলেছে। মৌ বলল, যাক, উনি তাও জানিয়েছেন কোথায় গেছেন। আমাকে এখান থেকে ছাড়বে কবে মা? আমার একটুও ভালো লাগছে না এখানে, কেমন দম বন্ধ লাগে। রুনা সরকার মেয়েকে বললেন, এই তো মা, সব ঠিক থাকলে কালকেই ছেড়ে দিবে বলেছে, তুই চিন্তা করিস না, একটু ঘুমানোর চেষ্টা কর। মৌ মনে মনে বলল, ঘুম যে এখন থেকে কঠিন হয়ে গেল বার্লিন প্যান্ডেলান এয়ারপোর্টের করিডোরে দাঁড়িয়ে আছে রাজিন। একটু আগে প্লেন ল্যান্ড করেছে। 15 ঘন্টা জার্নি করে বার্লিনে পৌঁছালো সে। শীতপ্রধান দেশের আজকের তাপমাত্রা 8 সেলসিয়াস। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী হাড় হিম করা ঠান্ডা। এখানে এটা স্বাভাবিক আবহাওয়া, কারণ এই দেশে শীতকালের মাইনাস তাপমাত্রায় ঠান্ডা থাকে। মিনিট 10 পর রাজিন দেখা পেল তার ভার্সিটির বন্ধু মিরাজের। তারা একসাথে বুয়েটে পড়তো। মিরাজ গত বছর স্কলারশিপে এখানে এসেছে, আর এবার রাজিন আসলো। দুজনেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিন, যেটা অনেক বিখ্যাত ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার জন্য। কত আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বপ্ন এখানে পড়তে আসার। রাজিন বরাবরই পড়াশোনায় ভালো। এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ভালো গবেষণা করার সুযোগ পাবে সে, আর নিজের মনের অবস্থার পরিবর্তন করতে এই সুযোগ তাকে কাজে লাগাতেই হতো। বন্ধুকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল মিরাজ। কতদিন পর বন্ধুর সাথে দেখা। ভার্সিটিতে একসাথে পড়েছে, খেয়েছে, সাথে ঘুরেছে। বন্ধুর জন্য অনেক খারাপ লাগে তার। নীলিমা চলে যাওয়া ছেলেটাকে শোকে কাতর করে ফেলেছে, এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে অন্য কোনো মেয়ে এই জাল ছিঁড়তে পারেনি। ফলাফল বিয়েটাও ভেঙে দিয়ে আসলো। প্রবাসে নিজের দেশের মানুষ পাওয়ার সৌভাগ্যের বিষয়। অন্তত সুখ দুঃখের তো কথা বলার মানুষ পাওয়া যায়। বন্ধুকে জড়িয়ে ধরে থাকলো কিছুক্ষণ। মিরাজ বলল, ট্যাক্সি বুক করাই আছে, চল যেতে যেতে বাকি কথা বলি। এয়ারপোর্টের বাহিরে এসে বুক করা ট্যাক্সিতে উঠল সে। তারপর বন্ধুর পাশের সিটে বসে বলল, শেষমেশ শেষেই পড়লি? রাজিন বলল, না এসে উপায় আছে বল, তুই তো সবই জানিস। এভাবে আর নিজেকে দেখতে পারছিলাম না, মেনে নিতে পারছিলাম না কিছুই। ঢাকার প্রতিটা রাস্তা, অলিতে গলিতে নীলিমার স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। যতবার ভেবেছি ভুলে যাব, তত বেশি মনে পড়ে। পরিবার থেকে বাধ্য করে বাবা মা বিয়ে দিল। স্ত্রী হিসেবে এমন মেয়ে মেলা দুষ্কর, কিন্তু ওই যে সে এক জায়গায় আমি আটকে পড়েছি। কতদিনই বা পরের বাড়ির মেয়েকে, কোনো মায়ের সন্তানকে শুধু শুধু কষ্ট দিতাম। আসার আগে তালাকের কাগজ পাঠিয়ে দিয়ে আসছি, দেন মোহরানার হিসেব মিটিয়ে দিয়েছিলাম বিয়ের দিনে। যেহেতু আমাদের মধ্যে সম্পর্ক গভীর হয়নি, তবুও তার জন্য আমি কোনো দেনা পাওনা বাকি রাখিনি। ওর জন্য আমার বরাবরই খারাপ লাগতো। মনে হতো আমার জন্য ওর গোছানো জীবন খারাপ হয়ে গেল। তবে এসব ভেবে আর কোনো লাভ নাই। শুধু ছেড়ে বের হয়ে এসেছে। ওর ভালো থাকার অধিকার আছে, আমার জন্য কেন সে তার জীবন নষ্ট করবে? মিরাজ নির্বাক হয়ে বন্ধুর কথা শুনে যাচ্ছে। বন্ধু মহলে রাজিনের অনেক নাম ডাক আছে, তার অনেক গুণের কারণে। তার মধ্যে একটা গুণ, সে কাউকে ইচ্ছে করে কষ্ট দিতে পারে না। প্রেমিক পুরুষের অনন্য উদাহরণ সে বন্ধুদের মধ্যে। অন্যদের যখন 2-3টা করে ব্রেকআপ হয়ে যায়, সে তখন নিজের প্রেমিকা নিয়ে পুরান ঢাকার কুলফি মেলায় খেতে যেত। নিয়তি নিশ্চয়ই আরও ভালো কিছু ভেবে রেখেছে বলেই ওরে এই শোক দিয়েছে। রাজিন নীরবতা ভেঙে বলল, আমরা এখন কোথায় যাচ্ছি? মিরাজ বলল, আমরা দুজন বাংলাদেশি স্টুডেন্ট মিলে একটা বাসায় থাকি। তাকে বলে রেখেছি দেশ থেকে আরও একজন বন্ধু আসবে। সে অনেক খুশি হয়েছে নিজের দেশের
মানুষ আসতেছে বলে। প্রবাস জীবন যতই যা চকচকে দেখাক বাহির থেকে, দিন শেষে নিজের দেশের জন্য খারাপ লাগে বন্ধু। আসার আগে তোর রুম গুছিয়ে এসেছি আমি। বাসা থেকে ভার্সিটি হাঁটা পথের দূরত্ব, আর ক্লাস শুরু হয়ে গেলে পার্ট টাইম জবও করতে পারবি। যদিও ছোটোখাটো জব, তবু এই বিন্দেশে সেগুলোই প্রতিটা স্টুডেন্টদের জন্য আশীর্বাদের মতো। রাজের মাথা নাড়ল। গাড়ির জানালা দিয়ে সে নতুন শহরকে দেখছে। 100 কিলোমিটার দূরে নিজের শহরে ফেলে এসেছে নিজের বাবা মা, সাথে রেখে এলো নিজের ভালোবাসা। দেখা যাক এই শহর তাকে নতুন করে কি শেখায়। এভাবে বলো না মা, তোমরা ছাড়া আমার আর কোথায় কে আছে বলো। রাগ করো না, তুমি তো জানো তোমার ছেলে কতটা নিরুপায় হয়ে সব কিছু ছেড়ে এত দূর চলে এসেছে। তবে আমি যে কখনোই ফিরব না তা তো না। ফিরতে তো হবেই। তোমাদের ছেড়ে কোথায় যাব বলো। একদমই কথাগুলো বলে থামলো রাজিন। ফোনের এপাশে শর্মিলা ছেলের সাথে কথা বলছে। একরাশ অভিমান তার ছেলের প্রতি। 10টা না 5টা না, একটা মাত্র ছেলে তার। শর্মিলা আর শিহাব আহমেদের 2জন সন্তান। বড় মেয়েটাও দেশে থাকে না। বিয়ের পর জামাই নিজের সাথে করে লন্ডনে নিয়ে গেছে, সেখানেই থাকি স্থায়ীভাবে। এখন আবার রাজিন চলে গেছে বিদেশে। কে জানে কবে আর ছেলেকে দেখতে পাবে। শর্মিলা ছেলেকে বলছিল, এভাবে চলে যাওয়ার আগে মায়ের কথা মনে পড়েনি তার? রাজিন সেটারই উত্তর দিচ্ছিল। রাজিন বলল, মা একটা কথা বলতাম। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো আমি মৌসুন্দাকে তালাকের কাগজ দিয়ে এসেছি। শর্মিলা বলল, হ্যাঁ জেনেছি। জানিস মৌসুন্দা এখন বলতে গিয়ে স্বামীর দিকে তাকায় শর্মিলা। রাজিনের বাবা হাতের ইশারায় বলতে নিষেধ করে, কি হয়েছে মা, থেমে গেলে যে? শর্মিলা বলল, মৌ তার মায়ের কাছে চলে গেছে। তালাক হয়ে গেলে কি তার প্রাক্তন স্বামী বাড়ি কেউ থাকে? রাজিন বলল, ও আচ্ছা, উনি ওনার মায়ের কাছে গেছে। এটাই তো স্বাভাবিক। মৌসুন্দা খুবই ভালো মেয়ে মা। তালাকের জন্য কখনো তোমরা ওনাকে দায়ী করে কিছু বলবে না। সে যথেষ্ট চেষ্টা করেছে। আমি পারিনি তার মূল্য দিতে। পারিনি বলতে চেষ্টাই তো করিনি। এতে ওনার কোনো ত্রুটি নেই। কিছু বলার থাকলে আমাকে বলো। আমি জানি না উনি কখনো আমাকে ক্ষমা করতে পারবে কিনা, তবু আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তার কাছে। শর্মিলা ছেলের কথা শুনে আঁচল দিয়ে চোখ মুছে। গলা ধরে আসে তার। এত হাসি খুশি একটা ছেলে এত গম্ভীর হয়ে গেল কবে? 1 বছর আগেও ছেলে কত হেসে খেলে আনন্দ করে বেড়াতো। তার ছেলের সাথেই কেন এমন হলো? তার এই পরীক্ষা সহজ করে দাও মাবুদ। রাজিন বলল, মা আমি এখন রাখছি। মিরাজের সাথে নতুন বাসায় আসলাম মাত্র। সব একটু গুছিয়ে নিয়ে তোমাকে আবার ফোন করব। নিজেদের খেয়াল রেখো। শর্মিলা বলে, নিজের খেয়াল রাখিস বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। রাজিন বলল, আচ্ছা মা। মায়ের সাথে কথা শেষ করে রাজিন কল রেখে দেয়। মিরাজের জন্য যে রুমটা গুছিয়ে দিয়ে গেছে সেই ঘরটা খুব বড় না হলে একদম ছোটও বলা চলে না। একজন মানুষের ঠিকভাবে আরাম করে থাকার জন্য যথেষ্ট। রুমে টানা গ্লাস লাগানো একটা জানালা আছে। জানালাটা খুলে দিল রাজিন। জানালা খুলতে ঠান্ডা বাতাসে সে ছুঁয়ে দিল। রাজিনের রুমের জানালা থেকে পাশের বাড়ির ব্যালকনি দেখা যায়। রাজিন একটু চোখ বুলাতে দেখলে একটা বাচ্চা খেলনা হাতে নিয়ে খেলছে। তার আশেপাশে অনেক রকমের খেলনা, তবে সে একটা জিপ গাড়ি নিয়ে খেলছে। বয়স আর কতই হবে, 2 কি 3। বাচ্চাটা এত কিউট। গাঢ় নীল রঙের ফুল স্লিভ টি শার্ট পরেছে আর অ্যাশ রঙের প্যান্ট। গোলগাল পরশা মুখ, দেখেই আদর করতে ইচ্ছে করবে যে কারো। রাজিনের কেন জানি খুব ইচ্ছে হলো ডাকতে, কিন্তু বিনদেশে এসে পরের বাড়ির বাচ্চাকে ডাকা কেমন দেখায়। দেশে হলে এগুলো কিছু গায়ে লাগতো না। বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে মন চাইছে, কিন্তু কোলে নিলে যদি কেউ ছেলে ধরা বলে না থাক, দরকার নেই। সে একদিনে বাচ্চাকে দেখছে। বাচ্চাটা কিছু একটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কি সেটা? একটু ভালো করে চোখ বুলাতে দেখলো খেলনা জিপ গাড়ির সামনের চাকা খুলে গেছে। অনেকক্ষণ ধরে সেটাই ঠিক করার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না ওটা ঠিক করতে স্ক্রুড্রাইভার লাগবে, এভাবে হাত দিয়ে হবে না। এরই মধ্যে কে যেন সেই বাড়ির ভেতর থেকে ডাক দিল, ফাগুন ভেতরে এসো বাবা। বাহিরে ঠান্ডা বাতাস। রাজিন থমকে দাঁড়ালো কিছুক্ষণ। একটা কণ্ঠ শুনল সে। কার? নিশ্চয়ই বাচ্চার মায়ের, কিন্তু কণ্ঠটা একদম নীলিমার মতো লাগছে কেন? সে শুনেছে অনেক সময় মানুষের গলার স্বর অনেকের ক্ষেত্রে একই রকম লাগে, তবু এই বিনদেশে এসে সে মিল পাচ্ছে। রাজিন আবার জানালায় তাকালো, দেখলো বাচ্চাটা আর নাই।
কেউ দরজার গ্লাস টেনে দিল। বাচ্চার মা হয়তো তাকে ভেতরে নিয়ে গেছে। এরই মধ্যে মিরাজ রাজিনকে ডাকতে ডাকতে রুমে আসে। বলল, চল, খাবার রেডি, অনেক দূরের পথে জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর থেকে আশেপাশে ঘুরতে নিয়ে যাব। এখানে অনেক বাংলাদেশের মানুষ থাকে, একটা বাঙালি কমিউনিটিও আছে বিদেশে, এটাই ভরসার জায়গা, তোকে পরিচয় করিয়ে দেব সবার সাথে। আজকে একটা সাপ্তাহিক মিটিংও আছে সেখানে। রাজিন মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুই একটু অপেক্ষা কর ততক্ষণ। মিরাজ আচ্ছা বলে চলে যায়। রাজিন কি মনে করে আবার জানালার বাহিরে তাকায়, যদি বাচ্চাটাকে আবার দেখতে পাই, কিন্তু না, বাচ্চাটা সেখানেই নেই, দরজায় পর্দা টাঙানো। রাজিন মনে মনে বলে, মিরাজকে পরে এই বিষয়ে বলবে, আগে ফ্রেশ হওয়া দরকার, ক্ষুধা পেয়েছে তার ভীষণ। সেই ফ্ল্যাটে অল্প যা খেয়েছিল সে এতক্ষণ ধরে না খাওয়া। ব্যাগ থেকে কাপড় নিয়ে দ্রুত বাথরুমে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে মিরাজ বলল কিছুক্ষণ বিশ্রাম নিতে। রাজিন আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে। সে বন্ধুর কথা বাধ্য ছেলের মতো শুনল। নিজের ঘরে গিয়ে বিছানায় গায়ে এলাতেই রাজ্যের ঘুম নেমে এলো তার চোখে। একটানা 3 ঘন্টা ঘুমোলো সে। ঘুম থেকে উঠেই মিরাজ তার সাথে আরেকটা ছেলে থাকে, কামাল। সে বলল, চলো সবাই বাইরে থেকে ঘুরে আসি, বাসার গ্রোসারিও শেষ হয়ে গেছে, সেটাও করতে হবে, আর মুনলিট ক্যাফে থেকে তাদের সে বিখ্যাত কফি আর স্যান্ডউইচও খেয়ে আসা যাবে। রাজেন মাথা নাড়িয়ে হাঁ বলে। এরপর 3 জন বেরিয়ে পড়ে ঘুরতে। তারা যে এলাকায় থাকে সেখান থেকে 20-25 মিনিটের দূরত্বে বাংলা বাজার নামে একটি গ্রোসারি সুপার শপ আছে। যেখানে বাংলাদেশের মাছ, মাংস, চাল, ডাল, শাক সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় মশলাপাতি এবং দেশীয় জিনিসপত্র পাওয়া যায়। তারা এখান থেকেই মূলত নিজেদের জন্য বাজার করে। মিরাজ এবং কামাল ফোনে লিস্ট করে নিয়ে এসেছে তাদের কি কি কিনতে হবে। শাক সবজি এক এক করে কেনার পর তারা আসলো মাছের সেকশনে। বিদেশে সব ফ্রোজেন মাছ পাওয়া যায়। মিরাজ হতাশ গলায় বলল, হায়, কতদিন দেশের নদীর তাজা মাছ খাই না। আম্মার হাতের ইলিশ বেগুনে ঝোল আর চিংড়ি বোনা, সেই কি স্বাদ। তবুও দুধের স্বাদ গলে মেটাতে বিদেশে নিবুড়িয়ে এই ভরসা। মিরাজের মনে পড়ল রাজিন ছোট মাছ খেতে ভালোবাসে। ওর মা কাসকি মাছের গুঁড়া চচ্চড়ি খুব ভালো রান্না করে। প্রায় তারা সব বন্ধুরা গ্রুপ স্টাডির জন্য রাজিনদের বাসায় যেত, তখন রাজিনের মা এটা রান্না করত। এই ভেবে সে কাসকি মাছও কিনল। সব কেনাকাটা শেষ করে বিল মিটিয়ে সব থেকে বের হলো। কামাল বলল তার ক্ষুধা লেগে গেছে। মিরাজ বলল, তাইলে চল মুনলিট ক্যাফেতে যাই, কড়া করে 1 কাপ ব্ল্যাক কফি আর চিকেন স্যান্ডউইচ খেয়ে আসি, সাথে কাঁচাগোল্লাটাকেও দেখে আসি। আজ সারাদিন দেখা হয়নি। রাজিন তাদের কথা বুঝলো না, বলল, তোরা কিসের কথা বলছিস? কাঁচাগোল্লা তো খাওয়ার জিনিস, এটাকে সারাদিন দেখবি কেন? মিরাজ বলল, চল, সেখানে গেলেই বুঝতে পারবি। 10 মিনিট পর তারা 3 জন পৌঁছালো মুনলিট ক্যাফেতে। যাওয়ার সাথে একজন বয়স্ক মহিলা মানুষ মিরাজকে বলে উঠল, হাই হ্যান্ডসাম, তোমরা আজকে এত দেরিতে আসলে? তোমার কাঁচাগোল্লা আজকে খুব রাগ অভিমানে মুখ ফুলিয়ে আছে। সেই বিকাল থেকে বলতেছে আঙ্কেলগুলো আসে না কেন, আমাকে কি ভুলে গেছে? কামাল বলল, না গো আন্টি, আমরা কি করে ওই মাখনের দলাকে ভুলে যাই বলেন? আমাদের সাথে নতুন একজন বন্ধু এসেছে দেশ থেকে, মিরাজ তাকেই আনতে এয়ারপোর্ট গিয়েছিল। আবার কিছু বাজার সদাই করার ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। কোথায় সে? কি করে আমাদের কাঁচাগোল্লা? বয়স্ক মহিলাটা বলল, আছে ভিতরে। তার আজকে মন খারাপ, তার প্রিয় খেলনা ভেঙে গেছে বলে। ভেতর থেকে একটা বাচ্চা বের হয়ে আসতে আসতে আদো আদো গলায় বলল, দাদু, তুমি কার সাথে কথা বলছো? কে এসেছে? পাশের বাড়ির আঙ্কেলরা। মিরাজ বলল, হাই কাঁচাগোল্লা, তুমি কেমন আছো? বাচ্চাটা তাদের দেখে দৌড়ে কাছে আসতে রাজিন দেখলো এইটা তো সেই বাচ্চা যাকে সে দুপুরে দেখেছে। রাজিন বলে, এই বাচ্চা এখানে? কামাল বলল, হ্যাঁ, এই সেই বাচ্চা যাকে আমরা আদর করে কাঁচাগোল্লা, মাখনের দলা, আরও কত কি নামে ডাকি। বাচ্চাটা রাজিনের কাছে আসে, তার হাতের আঙ্গুল ধরে বলল, তুমি কি নতুন আঙ্কেল? আমার ভালোবাসা তোমার কাছে বেপরোয়া দম বন্ধ লাগতো বলে মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলে। আমি না হয় তোমাকে ভালো রাখতে পারতাম না, কিন্তু প্রাক্তন স্বামী তোমাকে একেবারে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়লো। তবে প্রত্যয়ের এই গলায় তীব্র জাজ এমনভাবে মৌসন্দার দিকে তাকিয়েছে যেন চোখ দিয়ে ভস্ম করে নেবে। প্রত্যয় মৌয়ের বড় চাচার বড় ছেলে, বয়সে মৌয়ের থেকে
বছর 5-6 বড়। ছোটবেলা থেকেই ভীষণ জেদি আর বড্ড রাগী স্বভাবের। তার এই স্বভাবের জন্য মানুষের সাথে মিশতে তাকে অনেক ভোগান্তিতে পোহাতে হতো। মৌকে ছোটবেলা থেকেই ভালোবাসে প্রত্যয়, কিন্তু মৌ কখনো গুরুত্ব দেয়নি এবং ভয় পেত তাকে, কারণ তার রাগী স্বভাব। সেও বুঝতো ছেলেটা তাকে প্রচণ্ড ভালোবাসে। চাচার বাড়ি বেড়াতে গেলে সবসময় পছন্দের খাবার নিয়ে আসতো। কেউ মৌকে কিছু বললে তার রক্ষা ছিল না, কিন্তু মৌ বুঝেনি তার ভালোবাসাকে, বরং তার এই রাগী তিতকুটে স্বভাব তার কাছে খুবই অস্থির লাগতো। এজন্য প্রত্যয়ের ভালোবাসা কি বুঝে না বুঝার ভান করে মায়ের বান্ধবী ছেলেকে বিয়ে করেছিল সে। কিন্তু নিয়তির কি খেলা, এই মানুষটাই এখন তাকে প্রশ্ন করছে। মৌ বলল, আপনি কি ভারী বয়ে আমাকে এই কথা শোনাতে এসেছেন প্রত্যয় ভাইয়া? এখন আমি এগুলো শুনতে মোটেও ইচ্ছুক নই। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। মাত্রই হসপিটাল থেকে এসেছি। প্রত্যয় মেয়েটাকে ভালো করে দেখলো। কেমন চোখ মুখ শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে পরিস্থিতি তার অসুস্থতার দখল ভালো মতো তার উপর দিয়ে গেছে। সে নিজেই গিয়েছিল হসপিটাল থেকে মৌকে রিলিজ করিয়ে আনতে, তারপর বাড়ি পৌঁছে দিতে এসেছে। মেয়েটাকে দেখে বুকের ভেতর তার হাহাকার করে উঠছে। এতদিনের জমানো রাগটাকে তাই অসময়ে প্রকাশ করে ফেলল সে। প্রত্যয় রুনা সরকারকে ঢাক দিয়ে বলল, ছোট আম্মু, তোমার মেয়েকে বলো সাবধানে থাকতে, বেশি চিন্তা না করতে, আর ঠিক মতো যেন খাবার খায়, ওষুধগুলো যেন নিয়মিত খায়। ওষুধগুলো যেন নিয়মিত নেয়। আর ডাক্তার বলেছিল রেগুলার একটা ভালো কার্ডিওলজিস্ট এর ফলো আপের মধ্যে থাকতে। যদি হাইপার টেনশন হয় তাহলে কাউন্সিলিংটাও করাতে। মৌয়ের মা বলল, হ্যাঁ বাবা, ওর একটু বুঝিয়ে বল। আমার নিজেরই ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা লাগে এখন। আমার জন্য মেয়েটার আজকে এই হাল। প্রত্যয় বলল, নিজেকে দোষ দিও না, কারণ নিয়তি বা মনের উপর মানুষের জোর নেই। প্রত্যয় মনে মনে বলল, যে জোর 6 মাস আগে দেখানো উচিত ছিল সেটা হয়তো আবার দেখানোর সুযোগ কি পেল সে? যে ভালোবাসাকে সে হারিয়ে ফেলেছিল, নিয়তিকে আবার সুযোগ করে দিতে চাইছে। যদি সত্যি এমন হয় তবে মৌকে এবার জয় করে নেবে সে। তার মনে যতখানি গভীরে গেলে তাকে জয় করে নেওয়া যায়, ঠিক সেখানেই যাবে। তার জন্য যদি অনাদিকাল সময় দরকার হয় তাইলে তাই সই। প্রত্যয় রুনা সরকারকে বলল, ছোট আম্মু, আমি এখন আসি, যে কোনো দরকার হলে আমাকে ফোন করবে। মৌয়ের মা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মৌ তার ঘর থেকে এতক্ষণ সব শুনলো। মৌয়ের বিয়ের পর আজকে প্রথম প্রত্যয়কে দেখলো সে। এই 6 মাসে তার ছায়া অবধি দেখিনি কোথাও। পারিবারিক কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। মৌয়ের অসুস্থতার কথা শুনে কোথায় থেকে যেন ছুটি এসেছে। মানুষ হিসেবে তাকে এক এক সময় এক এক রকম লাগে। কখনো খুব রাগী, আবার কখনো খুব নরম স্বভাবের মানুষ মনে হয়। সে জানে এই মানুষটা তাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। সেও কি ভালোবাসতো? বুঝতে পারে না মা। বাবার চলে যাওয়ার পর মা অনেক কষ্ট করে একা হাতে তাকে মানুষ করেছে। মায়ের আত্মসম্মান বোধ অনেক প্রবল। একটা পারিবারিক অনুষ্ঠানে এক আত্মীয় কথার চলে বড় চাচিকে বলেছিল ঘরের মেয়ের সাথেই যেন ছেলের বিয়ে দেয়। জবাবে চাচি বলেছিল, না, এতিম মেয়ের সাথে ছেলের বিয়ে দিব না। মায়ের এক চাকরির উপর সংসার, আমার ছেলে আদর পাবে না। মৌয়ের কানে সেই কথাগুলো গিয়েছিল। তারপর থেকে প্রত্যয়কে একরকম ইচ্ছে করেই এড়িয়ে যেত সে। তার জন্য যেন তার মায়ের আত্মসম্মান অসম্মান না হয়। এজন্য রাজিনদের বাড়ি থেকে প্রস্তাব আসার পর আর কোনো আপত্তি করেনি। এক কথায় রাজি হয়ে গিয়েছিল, কিন্তু আজ যেন সব কিছু ঝড়ের মতো উল্টে পাল্টে গেল। সেই মানুষটাই তাকে সেই অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসলো, যেটার জন্য সে তাকে এড়িয়ে যেত। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আঙ্কেল, জানো, এটা আমার অনেক পছন্দের টয় গাড়ি। মাম্মা আমাকে বার্থডেতে গিফট করেছে, কিন্তু আমি খেলতে গিয়ে ভেঙে ফেলেছি। তুমি পারবে তো ঠিক করতে? ফাগুনের সরল প্রশ্ন। রাজিন গভীর মনোযোগ দিয়ে খেলনা গাড়ি ঠিক করছিল। ফাগুনের কথায় তার দিকে তাকায়। বাচ্চাটা এত মায়াবী, এত আদুরে। তার আদো আদো কথা শুনে মনে হচ্ছে যেন সারাদিন কোলের মধ্যে নিয়ে বসে কাটিয়ে দেওয়া যাবে। নীলিমা তাকে প্রায় বলতো তার খুব ছেলে বাচ্চার শখ, আর রাজেন বলতো তার মেয়ে বাচ্চা। ছোট বাচ্চাদের দেখলেই নীলিমা তাদের সাথে খেলতো, আদর করতো আর চকলেট দিত। জামা কাপড় কিনতে গেলে বাচ্চাদের সেকশনে গেলেই তাদের জামা কাপড় নিয়ে নাড়াছাড়া করতো। বিয়ে ঠিক হওয়ার পর প্রায় বলতো, আমরা দ্রুত ভাবু নিয়ে নিব, দেরি করব না। তার কোনো খালা নাকি দেরিতে বাচ্চা নিতে গিয়ে অনেক সমস্যা হয়েছিল, তাই সে তাড়াতাড়ি ভাবু চায়। বাচ্চাটা রাজেনের হাত জাকিয়ে বললে, আঙ্কেল, কি ভাবছো? আমার কথা শুনতে পাচ্ছ? রাজেনের ঘুর কাটে। এতক্ষণ অতীতের ভাবনায় ডুবেছিল সে। বাচ্চাটাকে কোলের উপর নিয়ে বলল, এই দেখো, তোমার গাড়ি ঠিক হয়ে গেছে।
রিমোট নিয়ে আসো তো, দেখি আগের মতো চলে কিনা। বাচ্চাটা দৌড়ে ক্যাফের ভিতরে যায় রিমোট আনতে। মিরাজ, কামাল আর সেই বয়স্ক মহিলা যিনি হচ্ছেন বাচ্চার দাদি এতক্ষণ বসে বসে এগুলো দেখছিলেন। মিরাজ প্রায় অবাকই হয়ে গেছে, একটা অচেনা বাচ্চার জন্য রাজেনের এত আগ্রহ দেখে। একটু আগে বাচ্চাটা যখন রাজেনকে বলতেছিল, তুমি কি নতুন আঙ্কেল, তোমাকে তো আগে দেখিনি, রাজেন বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে দিল আর বলল, কিন্তু বেবি, আমি তোমাকে দেখেছি বাড়িতে, তুমি যখন বারান্দায় খেলা করছিলে তখন দেখেছি, আমার রুম থেকে তোমাকে দেখা যায়। বাচ্চাটা জিজ্ঞেস চোখে সে আছে রাজেনের দিকে। তা দেখে রাজেন বলল, আমি তোমার আঙ্কেলদের সাথে থাকি, আজকেই নতুন এসেছি। ও আচ্ছা, তুমি তাহলে ওই পাশের বাড়ির আঙ্কেলদের সাথে থাকো? তোমার বাড়ি কোথায়? এতদিন কোথায় থাকতা? রাজেন জানে বাচ্চারা একটা বয়সে খুব প্রশ্ন করে, তাই সে উত্তর করল, আমার বাড়ি বাংলাদেশে। মিরাজ অবাক হয়ে গেল দুজনের কথা শুনে। মনে হচ্ছে কতদিন ধরে চেনে এরা একে অপরকে, অথচ আজকে তাদের জীবনে প্রথম দেখা। কিন্তু মনে হচ্ছে যেন এক বাবা তার বাচ্চা ছেলের সাথে কথা বলছে। মাঝে মাঝে মানুষের মধ্যে এত অদ্ভুত ব্যাপার ঘটে যায় যার কোনো প্রশ্ন হয় না, বা প্রশ্ন থাকলে উত্তর জানা যায় না। এরই মধ্যে বাচ্চা ছেলেটা খেলনার রিমোট হাতে ভেতর থেকে আসলো। রিমোট দিয়ে গাড়ি স্টার্ট করতেই গাড়ি আবার আগের মতো চলতে শুরু করলো। বাচ্চাটা জোরে হাততালি দিল আর বলল, নতুন আঙ্কেল, তুমি তো অনেক জিনিয়াস, আমার গাড়ি ঠিক হয়ে গেছে। ছেলের জোরে গলার আওয়াজ পেয়ে একজন নারী ক্যাফের পিছন থেকে বের হয়ে আসলো। সে বলতে বলতে আসলো, পাগুন, কার সাথে কথা বলছো? কে জিনিয়াস আঙ্কেল? তোমাকে না বলেছি অচেনা কাউকে ডাকাডাকি করবে না? বাচ্চাটা বলল, মামা দেখো, এক নতুন আঙ্কেল আমার গাড়ি ঠিক করে দিয়েছে। নারীটির সামনে আসতে রাজেন হতভম্ব হয়ে তার দিকে আর সে রাজেনের দিকে তাকিয়েছে। রাজেন বলল, মৈত্রী চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।